আম্মা, নিহানের আব্বু এভাবে অসুস্থ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। কতদিন ধরে ওকে বলছি ডক্টরের কাছে চলো, কিন্তু ও আমার কথা শুনছেই না। ডক্টর বলেছে আগে চিকিৎসা করালে অসুস্থ এতটা বাড়াবাড়ি হতো না। এই বয়সে বাইপাস সার্জারি করাতে হবে, সারা জীবন নিয়মকানুনের মধ্যে চলতে হবে। অথচ সে কখনো নিয়মকানুনের ধারে কাছেও যায়নি। আমার পাশে বসে কাছে আড়াহাজারি করছে রাখি আক্তার। এভাবে কেঁদো না, নিয়াজ শুনলে ওর অসুস্থতা আরো বেড়ে যাবে। তোমরা যতদিন খুশি এখানে থাকো। নিয়াজের অপারেশন করে ওকে সুস্থ করে তারপর বাড়িতে যাবে। আয়শা সালিহা মেয়ের মাথায় হাত রেখে বললেন, ওর কিছু হয়ে গেলে আমার কি হবে আম্মা? আমার নিহানের চাকরির কোনো ব্যবস্থাই হলো না, আনানের পড়াশুনোও শেষ হলো না। ওদের নিয়ে কিভাবে চলবো আমি? নিয়াজ ভালো একটা চাকরি করে রাখি, ও ভালো বেতন পায়। আমি যতদূর জানি তোমাদের সেভিংসও আছে। নিহানের চাকরিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আবার গ্রামে নিয়াজের সম্পত্তি আছে, ব্যয় ওকে কম দিয়ে যায়নি। আর আনানের খরচও নিজেই চালাতে পারবে। তারপরও যদি সমস্যা হয় তবে আমরা আছি। আমার ছেলেরা তাদের একমাত্র বোনকে কখনোই ফেলে দেবে না। তুমি অযথাই চিন্তা করছো, আজেবাজে চিন্তা বাদ দাও। আর নিয়াজের সামনে হাসি খুশি থাকার চেষ্টা করো। ওকে বুঝতে দিও না আমরা ওকে নিয়ে দুশ্চিন্তা করছি। মনে থাকবে আমার কথা। মনে থাকবে আম্মা। তামিম, তোর ফুফার সার্জারি কবে হবে? যত তাড়াতাড়ি পারিস সার্জারির ব্যবস্থা কর। তুমিই চিন্তা করো না ফুপু, 2-1 দিনের মধ্যেই ফুপার সার্জারির ব্যবস্থা করছি। স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। স্যার আজকালকার মধ্যেই ফুপাকে হসপিটালে অ্যাডমিট করাতে বলেছেন। স্যার ইউনাইটেডে রোগী দেখেন। যা করার তুই নিহান আনানকে সঙ্গে নিয়ে কর। আমার কিছুই ভালো লাগছে না। রাখি, ভেঙে পড়ো না। নামাজ পড়ে দোয়া করো নিয়াজের জন্য। তোমাকে ভেঙে পড়তে দেখলে নিয়াজও ভেঙে পড়বে। এই মুহূর্তে ওকে টেনশনে রাখা আমাদের উচিত হবে না। তাহমিদ বাপ, তুই তোর ছোট চাচাকে নিয়ে ডক্টরের সঙ্গে আজকেই কথা বল। নিহানকেও সঙ্গে নিস। কথাবার্তা বলে নিয়াজকে হসপিটালে অ্যাডমিট করা। সার্জারি যখন করতে হবে তখন দেরি করার দরকার নেই। দাদুভাই, বড় বৌমা ঠিকই বলেছে। তুমি আজকে নিয়াজের ভর্তির ব্যবস্থা করো। টাকা পয়সা নিয়ে চিন্তা করো না। অপারেশনের জন্য আমি 1 লাখ টাকা দেব। নানিমা, তোমায় টাকা দিতে হবে না। তুমি শুধু আব্বুর জন্য দোয়া করো। সার্জারির জন্য যথেষ্ট টাকা আছে আম্মুর কাছে। নিহান টাকা নিতে অস্বীকার জানালো। হ্যাঁ আম্মা, কোনো টাকা লাগবে না আমার। টাকা সঙ্গে করে এনেছি আমি। প্রয়োজনে ব্যাংক থেকে ওঠানো যাবে। আপনি শুধু নিহানের আব্বুর জন্য দোয়া করবেন। আমি আমার মেয়ের জামাইয়ের চিকিৎসার জন্য টাকা দিতেই পারি, কিন্তু তার মানে এই নয় যে তোমাদের কোনো টাকা নেই। আম্মার কথার পিঠে আর কোনো কথাই বলল না রাখি আক্তার। তুমি নাকি ফুপুর সঙ্গে বাড়িতে যেতে চাইছো? ক্লাস না করলে প্রবলেম হবে না? যেতে হবেই। আমি ৮-১০ দিন পরেই চলে আসব। এই কয়েকদিন ক্লাস মিস দিলে তেমন কিছু হবে না। বড় মা একা একা সবকিছু সামলাতে পারবে না। দৃষ্টিও তেমন একটা কাজের নয়। শিহাবকে এখানে রেখে যাও, ও অন্তত ক্লাস করুক। তবে তুমি না গেলেও পারতে। ফুপুকে তো বাসার কাজ কখনোই করতে দেখিনি। 2জন মেইড আছে কাজের জন্য। তারপরে তুমি কেন যেতে চাইছো? আসলে চাচা চাচ্ছে আমি যেন তার সঙ্গে যাই। বড় মা রোগীর টেক কেয়ারের ব্যাপারে তেমন পারদর্শী নয়। ঠিক আছে, যাও। তোমার চাচার বাড়িতে তুমি যাবে, এখানে আমি বাধা দিই আর কি? তবে দেরি না করে তাড়াতাড়ি ফিরে এসো, আর শিহাবকে রেখে যাও। তাহমিদের কথায় যেন অদৃশ্য অধিকার বোধ জড়িয়ে আছে। কুহু ওর দিকে স্নিগ্ধ নয়নে চেয়ে থাকলো। দিনকে দিন এই মানুষটা ওর অস্থিমজ্জায় জড়িয়ে যাচ্ছে। এটা কুহু আন্দাজ করতে পারে। বাবা মার মৃত্যুর পর এমন অধিকার বোধ নিয়ে কেউ ওদের সামনে দাঁড়ায়নি। শিহাবের স্কুল এখান থেকে দূরেই হয়। ও একা স্কুলে যেতে পারবে না। আমি ওকে স্কুলে দিয়ে আসবো। ওকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। এখানে থাকলে ও খারাপ থাকবে না। আমি জানি শিহাব এখানে থাকলে ভালো থাকবে। কোকিলা,
তুই এখানে? এদিকে আমি তোকে খুঁজে মরছি। আমার ব্ল্যাক টি শার্টগুলো তোর কাছে ছিল না? ওইগুলো কি এখন তোর কাছে আছে নাকি বাসায় রেখে এসেছিস? কুহু কথা শেষ করতে পারল না, তার আগেই আনান এসে ওকে জিজ্ঞেস করলো, আমার ব্যাগেই আছে ভাইয়া, এনে দেব? তোর হঠাৎ ব্ল্যাক টি শার্ট দরকার পড়লো কেন? আনান, কোথাও যাচ্ছিস নাকি? তুমি তো জানো ভাই, ব্ল্যাক টি শার্ট সবসময় আমার ফেভারিট। গত 2 দিন ধরে অন্য কালার টি শার্ট ইউজ করে নিজেকে কেমন বল্টু বল্টু লাগছে। বল্টু বল্টু লাগবে কেন? তুই তো বল্টুই, আগেও ছিলি, এখনো আছিস। তোমার কথাগুলো মাইন্ডে নিলাম ভাই। আজকের কথাগুলোর জন্য ভবিষ্যতে তোমাকে পস্তাতে হবে বলে দিলাম। এমন একদিন আসবে যেদিন তুমি তোমার এমন কঠিন 20 বাক্যের জন্য আমার কাছে ক্ষমা চাইবে, আর সেদিন আমি দয়া পরবশ হয়ে তোমাকে নিঃশর্ত ক্ষমা করে দেব। কারণ আমি মহানুভব, আর ক্ষমতাও সেদিন আমার হাতেই থাকবে। সেই দিন কখনোই আসবে না, কারণ যে ক্ষমতা বলে তুই আমাকে ক্ষমা করার কথা চিন্তা করছিস, সেই ক্ষমতা আমি না চাইলে কোনোদিনই তোর নিকট হস্তান্তর করা হবে না। ভাই, ভবিষ্যতে ক্ষমা নিজের করে পেতে চাইলে বর্তমানে আমার ইশারায় নাচতে হবে তোকে। আমি চাইলে তুই কত্থক নেচে দেখাবি, আমি চাইলেই তোকে ভারতনাট্যম নাচতে হবে। মোট কথা, যতই ক্ষমতার বাহাদুরি দেখাস, তোর সেই না হওয়া ক্ষমতার হ্রাস আমার হাতে। এই হুটহাট মহানুভব সাজার বৃথা চেষ্টা করিস না। বোঝাতে পেরেছি নাকি আরো ডিটেলসে বলতে হবে? তাহমিদের কথা শুনে আনান স্তব্ধ হয়ে গেছে। ও মাথা চুলকে তাহমিদের কথার মানে বোঝার চেষ্টা করছে। প্রায় মিনিট খানেক চেষ্টার পর ও তাহমিদের কথার অর্থ বুঝতে সক্ষম হলো। টেনশনে আনানের মাথা ভো ভো করছে। ভাই সবকিছু বুঝতে পেরেছে ভাবতেই ও ঠোঁটে বোকা বোকা হাসি ফুটল। কুহু ঠোঁট কামড়ে তাকিয়ে আছে আনানের দিকে। তাহমিদের কথাগুলো শুনে আনানের মিয়ে যাওয়া ওর নজর এড়ালো না। কুহু এটা বুঝতে পারছে না তাহমিদের সামান্য কথাগুলো শুনে আনান ভাইয়া কেন এমন ভিজে বেড়াল সাজলো। বড় মা, তুমি একটু ঘুমাও, আমি রান্না সেরে চাচাকে খাইয়ে দেব। চাচার অপারেশনের পর থেকে তুমি ঠিকমতো ঘুমোতে পারছো না। এভাবে না ঘুমিয়ে কাটালে তুমি অসুস্থ হয়ে যাবে। সত্যি রে, আজ 25 দিন হয়ে গেল আমি ঠিকমতো ঘুমাতে পারি না। আগে কোনো দিন এভাবে না ঘুমিয়ে কাটিয়েছি কি না সেটা আমার মনে পড়ছে না। নিহান আনানের জন্মের পরও আমি ঠিকমতো ঘুমিয়েছি। কুহু শোন, আমি তাহলে একটু ঘুমিয়ে নিই। তুই রানু আর পাখিকে সঙ্গে নিয়ে রান্না করে ফেল। দৃষ্টিকে তোর চাচার কাছে থাকতে বলে দেই, ও তোর চাচার খেয়াল রাখবে। আজ তোর ফুফু আসবে, রুহানও আসবে, তুই ওদের জন্য রান্না করিস। ফ্রিজে মাছ মাংস সবই আছে, তোর যা যা ইচ্ছে রান্না কর। তোর চাচার জন্য শুধু স্যুপ করবি। ফুপু আজকে আসবে? একটু আগেই কথা হলো তার সঙ্গে, তখনই জানালো তারা আসছে। একটু মনোযোগ দিয়ে রান্না করিস। তোর ফুফু অনেক দিন আমাদের বাসায় আসেনি, রুহানও আসেনি, অনেক বছর হয়ে গেল। ঠিক আছে চাচি। আমাদের সেই ছোট দৃষ্টির বিয়ে হয়েছে ভাবতেই কেমন লাগছে। আমি যখন ওই নানুর বাড়িতে আসতাম, দৃষ্টি আমার পেছনে ঘুর করতো। ওকে চকলেট কিনে দেওয়া পর্যন্ত আমাকে জ্বালিয়ে মারতো। সেই সেই দৃষ্টি আজ নিহানের বউ। নিহান, তুই কিন্তু কম যাস না। পিচ্চি মেয়েটাকে বিয়ে করতে হলো তোর। এই পিচ্চি সংসার কি বুঝবে? রোহানের কথা শুনে নিহান হাসলো। দৃষ্টিও খিলখিল করে হেসে উঠল। কপালে আছে, তাই তো আমার ঘাড়ে এসে ভর করেছে। তবে ভাইয়া, ও শুধু তোমার পিছনেই ঘুরঘুর করতো না, আমার পিছনেও ঘুরঘুর করতো। ওর চকলেট পাওয়া দিয়ে কথা ছিল, যেখানে চকলেট পাওয়া যেত সেখানে ওর দর্শন পাওয়া যেত। নিহাইন না, তুই কি থামবি নাকি তোর ঘাড় মটকাবো আমি? আমাকে চকলেট কিনে দেওয়ার জন্য বাবা ছিল। তুই আমাকে কয়দিন চকলেট কিনে দিয়েছিস? আমাকে চাচা চকলেট কিনে দিত। নিহানের কথা শেষ হতে না হতেই দৃষ্টি চিৎকার করে বলল, আরে বাস দৃষ্টি, তুই তো দেখছি আগের মতোই ঝগড়ুটে আছিস। নিহান জেনে বুঝেই নিজের জীবনটা কয়লা করতে তোকে বিয়ে করেছে। নিহান শোন, তুই কিন্তু ভবিষ্যতে আমাদের কাছে দৃষ্টির নামে বদনাম করতে পারবি না।
বদনাম করতে গেলেই তুই ধরা খাবি। এই ভাইয়া, তুমি কি থামবে? তুমিও তো দেখছি কম চাও না। দুই দিকে সমানভাবে তাল মেলাচ্ছ তুমি। আমার নিজের দাদির পেটের ফুপুর ছেলে যে এমন মিসকে শয়তান হবে সেটা বুঝিনি। বিদেশ থেকে দুপাতা পড়াশোনা করে এসে আমাকে ঝগড়ুটে বলছো? তোমার বউ আমার থেকে 10 গুণ বেশি ঝগড়ুটে হবে দেখো। যদিও বা আমি ঝগড়ুটে নই। তোর আশা পূরণ করতে পারছি না বলে দুঃখিত। আমার বউ হবে সহজ সরল, আলাভোলা মানুষ, স্বামী অন্তর্প্রাণে হবে, তোর মতো খ্যাচখ্যাচ করবে না। এমনভাবে বলছো যেন তুমি জন্মের আগে থেকেই জানো তোমার বউ কে হবে। জানি তো। কে? কে সে হতভাগী তোমার মতো মিসকে যার কপালে আসে? তার কপাল বৃষ্টির পানিতেই পড়বে, আগুনে দরকার হবে না। আবার সেই আগুন দমকল বাহিনী নেভাতেও পারবে না। আগুন নেভানোর জন্য অ্যান্টার্কটিকার আইসবার্গ লাগবে। তোকে কিছুই বলা যাবে না, তুই মানুষ, সুবিধার নই। তুই যে আমার বিয়ে সই সালামতে হতে দিবি না এটা বুঝতে বাকি নেই। তবে এখন আমার নিহানের জন্য সত্যি সত্যি চিন্তা হচ্ছে। বেচারা মামাতো ভাই আমার, কি বউ জুটলো ওর কপালে। নিহান ভাইয়া, ফুপু তোমাকে ডাকছে। রোহান ভাইয়া, তুমিও যাও, তোমাদের দুজনকে ফুপু কোথাও পাঠাবে। দৃষ্টি রোহানের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। ও রোহানের চুল ছেঁড়ার প্রস্তুতি নিতেই কুহু এসে ওদের ডাকলো। কুহু, এদিকে এসো। তুমি আমাকে বলো, ছোটবেলা থেকেই তুমি এত শান্ত নস্র, কিন্তু তোমার এই বোনটা এত ঝগড়ুটে কেন? কুহুকে দেখে প্রশ্ন করলো রোহান। ভাইয়া, তুমিও দৃষ্টিকে রাগাচ্ছ। সবাই শুধু ওর পেছনেই লাগে। আর ও বোকা মেয়ে, শুধু ছ্যাদ করে ওঠে। তবে ও কিন্তু মোটেও ঝগড়ুটে নয়, ও প্রতিবাদী, বুঝলে? এবার যাও, দেরি করলে ফুপু রাগ করবে। মা আবার আমাদের কোথায় পাঠাবে? চল নিহান, দেখি মা আমাদের কোথায় পাঠায়। নিহান আর রোহান দুজনেই বেরিয়ে গেল। তোমার আরেকটু পর আসলে কি হতো? আর 5 মিনিট পর আসলেই রোহান নিহান দুই চামচিকেরই চুল ছিঁড়তে পারতাম আমি। তুমি সব সময় অসময়ে এন্ট্রি নাও। নিহানরা চলে যেতেই কুহুকে উদ্দেশ্য করে বলল দৃষ্টি। কেন তুই ওদের চুল ছিঁড়বি? রোহান ভাইয়া তোর বড় ভাইয়া নয়? বড় ভাইরে কেউ মারে? আর নিহান তোর হাজব্যান্ড, হাজব্যান্ডের চুল ছেঁড়ার কথা চিন্তা করবে পাগলে। তুই কি পাগল? ওরা আমাকে ঝগড়ুটে বলবে, আরও কত কিছু বলবে, আর আমি ওদেরকে কিছুই করতে পারবো না। না, পারবি না। তুই এখন শুধু আমার বোন কিংবা বাবা মার মেয়ে নয়, তুই এখন অন্যের স্ত্রী, এই বাড়ির বড় বউ। হুটহাট কাজ তোকে মানায় না। বিয়ে হয়েছে, এবার দায়িত্ব নিতে শেখ। এবার চাচার কাছে যা, চাচার পাশে বসে থাক। আর সেটা করতে ইচ্ছে না করলে রান্নাঘরে চল। বসে থাকতে থাকতে তোর হাত পায়ে মরিচা ধরে গেছে, মরিচা ছাড়ানোর ব্যবস্থা করছি, চল। দৃষ্টি বুঝলো কুহু রেগে গেছে, তাই সুরসুর করে চাচার কাছে গেল। বড় মা, রাতে কি রান্না হবে? ফুপুরা এসছে, দুপুরের বেঁচে যাওয়া খাবার তো আর রাতে দেয়া যায় না। তাড়াতাড়ি বলো কি রান্না করতে হবে, সন্ধ্যার আগেই সব রান্না করে ফেলবো। রাতে মুরগির মাংস, সবজি আর একটা মাছের তরকারি কর। আর দুপুরে বেঁচে যাওয়া খাবারগুলো পাশের বাড়িতে দিয়ে দে। ওই খাবারগুলোর সাথে মাংসের তরকারিও দিস। ওই বাড়ির খালামার ছেলে অসুস্থ, ছেলেকে নিয়ে খালামার খুব কষ্ট করে চলে। বাবা, বড় মা, তুমি কি হাজি মোহাম্মদ মহসিনের ফিমেল ভার্সন হওয়ার চেষ্টা করছো? জীবনও দেখলাম না কারো পাতে ভাত বাড়তে, সেই মানুষ হঠাৎ করে অন্যদের খাবার দিতে বলছো। আমার হার্টে ব্যথা করছে, তারপরও বলবো চেষ্টা চালিয়ে যাও, সফল হলেও হতে পারো। কথাটা বলে দাঁত দিয়ে জিভ কাটলো দৃষ্টি। দৃষ্টির কথা শুনে ওর দিকে চোখ কটমট করে তাকিয়ে থাকলো রাখি আক্তার। বৃষ্টি, বেশি ফটর ফটর করিস না। যা করতে বলছি কর, পাকনামি করলে থাপ্পড় খাবি বলে দিলাম। তুমি শেষ পর্যন্ত নারী নির্যাতনের বোঝা কাঁধে নিতে চাচ্ছ বড় মা? তোমার একমাত্র সুইটি কিউটি মিষ্টি ছেলের পক্ষে নির্যাতন করবে? এত বড় অন্যায় তুমি করতে পারবে বড় মা? তুমি তোমার ছেলের জান প্রাণ কলিজাকে কষ্ট দিতে পারবে? তুমি কি জানো আমাকে আঘাত করলে সেই আঘাত তোমার ছেলের বুকে গিয়ে লাগবে? কষ্ট পাবো আমি, আর হার্ট অ্যাটাক করবে তোমার ছেলে। আর তাছাড়া তোমার বাবার বাড়ির
এই তুই একটু চুপ কর, আর একটাও কথা বললে তোকে কিন্তু আমি সত্যি থাপড়াবো। কায়েসের মেয়ে যে এত ফাজিল সেটা আমার কল্পনা তো ছিল না। বাবা মা ভদ্র সভ্য হলে মেয়ে যে ফাজিল হতে পারবে না, এটা কোন হাদিসে লেখা আছে বড় মা? তেমন কোনো হাদিস থাকলে বলো, আমি পড়ে দেখব। দৃষ্টি, এবার যদি তুই চুপ না করিস তাহলে সত্যি তোকে আমি থাপ্পড় দেব। ওরে, কে কোথায় আছিস রে? তোরা দেখে যা, আমার শাশুড়ি আমাকে নির্যাতন করছে, থাপ্পড় দিয়ে আমার সোনার বরণ রূপ কালো করে দিল। ও আমার প্রাণের স্বামী রে, তুমি কোথায় রে? তোমার নিপীড়িত বউকে বাঁচাতে এসো গো। দৃষ্টি নেকা স্বরে কাঁদতে শুরু করলো। দৃষ্টিকে কাঁদতে দেখে হতভম্ব হয়ে গেল রাখি আক্তার। ভয় পেল সে। দৃষ্টি যেভাবে কাঁদছে তাতে সবাই মনে করবে সে সত্যি দৃষ্টিকে আঘাত করেছে। রাগে নিজের গালেই থাপ্পড় দিল সে। ভাই, তুমি তুমি সত্যি এসেছো? দরজা খুলে তাহমিদকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো আনান। হাত বাড়িয়ে দে, আমি চিমটি কাটি, তবেই বুঝবি সত্যি এসেছি নাকি স্বপ্নে এসেছি। আনানকে ছেলে ভেতরে ঢুকতে গিয়ে বলল তাহমিদ। তাহমিদকে দেখে ছুটে আসলো রাখি আক্তার। সেও অবাক হয়ে জানতে চাইলো। আজ তোর সঙ্গে 3 বার কথা হয়েছে, তুই তো আমাকে একবারও বলিস না বাসায় আসবি। সরাসরি এখানেই এসেছিস নাকি অন্য কোথাও যাচ্ছিস? আমিও জানতাম না এখানে আসবো। রাজশাহীতে একটা কাজ ছিল, আসবো প্লেনে, কিন্তু এক ফ্রেন্ডের জন্য ট্রেনে রওনা দিলাম। কিন্তু কিছু দূর আসার পর ট্রেনে বসে থাকতে বিরক্ত লাগলো, তাই একটা স্টেশন দেখে নেমে পড়লাম। রাজশাহীর বাসে উঠলাম। বাস যেই নাটোরে আসলো তখনই তোমার কথা মনে পড়লো, ভাবলাম ফুপাকে দেখে যাই। খুবই ভালো কাজ করেছিস আব্বা। তোর বন্ধু কোথায়? সে কি ট্যাক্সিতেই যাচ্ছে? ওকে নামতে বলেছিলাম কিন্তু ও ট্রেনেই যাচ্ছে। প্লেন বাসে ওর অ্যালার্জি। ফুপা কোথায়? আমি ফুপাকে দেখেই চলে যাব। তুমি বললেই তোমাকে যেতে দিব ভাই। আজ তুমি কোথাও যাচ্ছ না, এখন এসব কথা বাদ। আগে রুমে চলো, ফ্রেশ হয়ে নাও, একসঙ্গে ডিনার করব। নিহান এসে দাঁড়িয়েছে তাহমিদের সামনে। আমার ফ্রেন্ডরা অপেক্ষা করবে আমার জন্য, যেতে হবে আমাকে। কে তোমাকে যেতে দিচ্ছে? এসেছো নিজের ইচ্ছায়, কিন্তু যেতে হবে আমাদের ইচ্ছাতে। কথাগুলো বলে দৃষ্টি তাহমিদের ব্যাগ কেড়ে নিয়ে দোতলায় চলে গেল। ভাই, তোমাকে যেতে দিচ্ছি না কিছুতেই। রোহান ভাইয়াকে তো চেনো? ভাইয়া এসেছে, আজ সবাই মিলে জম্পে আড্ডা দেব। আনান, তুই দিনকে দিন ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস, ক্লাস বাদ দিয়ে বাসায় এসে থাকছিস, এটা কিন্তু ঠিক নয়। বাই দ্য ওয়ে, রোহান কোথায়? রোহান ভাইয়া কোকিলাকে নিয়ে বাইরে গেছে। ফুপু কি সব কেনাকাটা করতে পাঠিয়েছে কোকিলাকে, বডিগার্ড হিসেবে পাঠিয়েছে ভাইয়াকে। আনানের কথা শুনে তাহমিদের জল শক্ত হয়ে গেল। সুপ্ত রাগ মাথা চাড়া দিয়ে উঠতে যাচ্ছে। তাহমিদ অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করলো। বাসায় ঢুকে কুহুর চক্ষু ছানা বড়া হয়ে গেল। তাহমিদকে ড্রয়িং রুমে দেখেও বিশ্বাস করতে পারছে না সে সত্যি এসেছে। মনে হাজারো প্রশ্ন জমা হলেও নীরব থাকলো সে। তাহমিদ কুহুকে দেখেও না দেখার ভান করে থাকলো। হে, তুমি তাহমিদ না? চিনেছো আমাকে? আমি রোহান। তাহমিদকে দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো রোহান। এই ডুড, অনেকদিন পর দেখলাম তোমাকে, তো সবকিছু কেমন চলছে? তাহমিদ মৃদু হেসে পাল্টা প্রশ্ন করলো। চলছে আমার স্টাইলে। তোমার দিনকাল কেমন যাচ্ছে? কি করছো আজকাল? আমার দিনকাল বলতে পারো সিনেমার মতো, প্লট টুইস্টে ভরপুর, কখন কোন দিকে মন নেয় বোঝা দেয়। তা তুমি কবে দেশে এসেছো? এই তো 10 দিন আগেই। তুমি বললে না তো কি করছো? মানুষ মেরামতের কাজ শিখেছি, সেটাই এখন থেকে হাতে কলমে করার চেষ্টা করছি। মানে মানুষও মেরামত করে নাকি? দেশে কি এমন সাবজেক্ট চালু হয়েছে? রোহানের প্রশ্ন শুনে আনান হো হো করে হেসে উঠল। তাহমিদ ভাই ডক্টর, সেজন্যই তোমাকে বলেছে মানুষ মেরামতের কাজ শিখেছে। এবার আনানের কথায় হেসে উঠল রোহান। কুহু আর চোখে তাকাচ্ছে তাহমিদের দিকে। তাহমিদ সকলের সঙ্গে হেসে কথা বলছে, কিন্তু একবারও সে কুহুর দিকে তাকাচ্ছে না। বিষয়টা বুঝতে পেরে কুহুর বুক ভারী হয়ে আসলো। খুব এনজয় করছো তাই না?
শপিং করতেও বোধহয় ভালোই লাগছে। কি কেনাকাটা করলে? কুহু দোতলার দক্ষিণের বেলকনিতে দাঁড়িয়েছিল। বেলকনির সংলগ্ন এই রুমটা